বসেন। আমার একটি অভ্যাস করেন আর বদ অভ্যাস করেন, যদি কোথাও কোনো আমি সময় দেই সেই সময়ের 1 মিনিট আগে হলেও সেখানে আমি পৌঁছানোর চেষ্টা করি। আমি ঠিক 1 মিনিটের মধ্যে আমি একটু পৌঁছেছি। আমাকে যদিও চালকগুলো কারবার বলেছেন আপনি ওই মাঠপুরে যেখান থেকে সাথে ঢুকবেন সেখানে অপেক্ষা করেন, আমরা আপনাকে মোটরসাইকেল শোডাউন দিয়ে আমাদের কর্মসূচি নিয়ে আসবো। আমি কিন্তু অপেক্ষা না করে যখন করে আসছিলাম তখন সালাতুল্লাহ নেতৃত্বে আমাদের আশরাফ নেতৃত্বে অনেকে এখানে গিয়ে আমাকে রিসিপশন করে নিয়ে এসে অফিসে বসিয়েছে। তারপরে আমি আপনাদের জনসভায় আলোচনা সভায় এসেছি, এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সময় হবে। আমাদের মূল উদ্দেশ্য যে ছিল আজকের এই কর্মসূচির এই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা যদিও নাম যদিও তারপরে বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে অনেক কিছু আলোচনা নিয়ে আসতে হবে। বাংলাদেশ সৃষ্টি না করতেন তাহলে বাংলাদেশের অর্থ থেকে শুরু করে অনেক কিছু আমরা পিছিয়ে থাকতাম। রাষ্ট্রপতি জাতীয় দল গঠন করেছিলেন বলে বাংলাদেশে বারবার জাতীয় দল মানুষের ভোটকে ক্ষমতা এসেছে এবং দেশের অনেক অবকাঠামো শুরু করে শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছেন। রাষ্ট্রপতি জিয়া রহমান তার সরকার গঠন করার আগে তার দ্বিতীয় প্রদর্শনের পূর্বেই তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করে যে আমি করতো এক সময় অনেকেই করতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলা ভাষা লিখতে পারেন না, পড়তে পারেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার সামনে কত ধরনের অপরাধ তাকে দেওয়া হতো। অথচ আওয়ামী লীগ 71 সাল থেকে 75 সালের 15 আগস্ট পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতা ছিল। এই 3.5 বছর সময়ের মধ্যে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পদক প্রবর্তন করেনি। তারা 3.5 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু 21 পদক প্রবর্তন করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পদক প্রবর্তন করেছেন, স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন। উনি দল গঠন করার পর দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনীতিকে আধুনিক অর্থনীতিতে রূপান্তরিত করার জন্য উনি খাল খনন করেছেন, ইরিগেশন সিস্টেম চালু করেছেন। এই ধানের আবাদের মধ্য দিয়ে বাংলাদেশে যে খাদ্য ঘাটতি ছিল সেই খাদ্য ঘাটতি উনি পূরণ করেছিলেন এবং রপ্তানি শুরু করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসার পর দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদেশে লক্ষ লক্ষ মাদের মা বোনদের চাকরির ব্যবস্থা করার জন্য প্রথমেই গার্মেন্টস শুরু করেছিলেন। যে গার্মেন্টস প্রতিষ্ঠার মধ্য দিয়ে সর্বপ্রথম জিয়া রহমানের সময় বাংলাদেশে পোশাক রপ্তানি শুরু হয়েছিল। আজকে সেখানে 40 থেকে 50 লক্ষ মেয়েরা এবং পুরুষরা মিলে চাকরি করে দেশের রপ্তানি সাহায্য করার সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। জিয়া রহমান শুধু এখানে থেমেছিলেন না, বাংলাদেশের মানুষ আগে কেউ ভাবতে পারতো না তারা বিদেশে যাবে, চাকরি করবে, টাকা পাঠাবে, বাড়ি ঘর করবে, দালান কোঠা করবে, এই কথা চিন্তা করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম সৌদি আরবে যখন গিয়েছিলেন, সৌদি বাদশাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অনেক কিছু প্রলোভন দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন সৌদি বাদশাহকে বলেছিলেন, আপনি আমার দেশের জন্য অনেক কিছু উপহার দিয়েছেন, আমিও আপনারা দেশের জন্য কিছু উপহার দিন। সৌদি বাদশাহ পিছনে তাকিয়েছিল বাংলাদেশের মতো একটা দেশ সৌদি আরবকে কি উপহার দিবে। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ডিমের চারা সাথে করে নিয়ে গেছিলেন। সেই ডিমের চারা বানাতে বলেছিলেন, আপনার এই মরুভূমিকে আমি বৃক্ষরোপণের মধ্য দিয়ে ডিমের গাছ কাটানোর মধ্য দিয়ে ছায়া শীতল অবস্থায় পরিণত করতে চায়। সেই জন্য শ্রমিক দরকার ছিল বলে বাংলাদেশের শ্রমিক নিয়েছিল। তার মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে বিদেশে আমাদের 1 কোটির উপর মানুষ কর্মসূচি আছেন, এর সম্পূর্ণ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যারা হজে গেছেন, হস্তকে গেছেন, তারা দেখেছেন সৌদি আরবে জিয়া-3 নামে একটি গাছ আছে, সেটি হল নিম গাছ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এত দূরদর্শী ছিলেন যে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে গেছেন বলে পৃথিবীর অনেক দেশ জিয়া রহমানকে একেবারে অন্যতম উচ্চতর আসনে বসে তাকে সম্মান করেছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী সময় ক্ষমতায় এসেছেন একটা ভঙ্গুর অর্থনীতি দেশকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের অর্থনীতিতে বিদেশের বাজেট যখন হতো তখন 95 বাজেট দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় 1996 সালে যখন ক্ষমতা হস্তান্তর করেন তখন বাজেটে 53 ভাগ দেশীয় উৎস থেকে বাজেটে সংযোজন করা হতো। দেশের অর্থনীতিকে এই পর্যায়ে নিয়ে গেছিলেন এবং পদ্ধতি দেশের অর্থনীতিকে সামনে থেকে এগিয়ে নিয়েছিলেন। তাই তখন পৃথিবীর বিভিন্ন দেশ বলতো বাংলাদেশ এবারের জায়গায় আমি বন্ধুগণ শুধু এখানে সীমাবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতার পর 1991 সালে তার নির্বাচনী ইতিহারে 10,000 টাকা কৃষি সুদ মাফ করার কথা ছিল না, 5,000 টাকা কৃষি সুদ মাফ করার কথা ছিল না। অর্থনৈতিক ক্ষমতায় এসে তখন 5,000 টাকা কৃষি সুদ মাফ করেছিলেন। 10,000 টাকা কৃষি সুদ মাফ করে এদেশের কৃষককে সেদিন ঋণ মুক্ত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতার পর যদিও তার ইচ্ছা ছিল না, এদেশে আপনাদের মনে আছে প্রতিটি বাড়িতে যে সন্তানের স্কুলে যেত শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রচলন করেছিলেন। একজন বাচ্চা স্কুলে গেলে 30 কেজি গম পেত। এই কারণে কৃষক তার সন্তানকে মাঠে নামিয়ে তাকে স্কুলে বাড়াতো, মাস থেকে 30 কেজি গম পাবে বা খাদ্য পাবে। এইভাবে দেশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে বাংলাদেশের মেয়েরা যারা শিক্ষিত, ঘরে ঘরে মায়েরা শিক্ষিত, মেয়েরা শিক্ষিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিলেন, চালু করেছিলেন। মেয়েদের বিশেষ করে পর্যায়ক্রমে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করিয়ে মেয়েদেরকে উচ্চশিক্ষা তৈরি করার জন্য অংশগ্রহণ করার সুযোগ দান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া করতে অনেক উৎসাহ হয়, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পর যে বাংলাদেশের মানুষ আজকে বিদেশে থেকে কোটি কোটি ডলার রেমিটেন্স হিসাবে পাঠান, সেই একটা মন্ত্রণালয় ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বৈদেশিক কর্মকর্তা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন 2001 সালে ক্ষমতা আসার পর। শুধু এখানে সীমাবদ্ধ নয়, যে মুক্তিযুদ্ধকে নিয়ে আমেরিকা গর্ব করে, একক কাউন্টার হিসাবে আমেরিকা দাবি করে, সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এমনিভাবে দেশের সার্বিক উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন নিরন্তরভাবে। অথচ আমরা আমাদের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো। পরবর্তী সময় 2008 সালের 29শে ডিসেম্বর একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মধ্য দিয়ে সেদিন সেই ভোট 10 কেটে বাক্সের ভিতরে ছুটিয়ে রাখার পরিপ্রেক্ষিতে সেই ভোট সেদিন সেই ভোটে বিএনপি হেরে গিয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের কারণে। তার প্রমাণ বাংলাদেশে আজ পর্যন্ত কিন্তু 86 ভোট বাংলাদেশের জাতীয় নির্বাচনে এখনো পর্যন্ত কাজ পাওয়া যায়। অথবা এখন পর্যন্ত 86 ভোট পড়েনি, বাক্সে বা দ্বিতীয় মানেনি। এবং 2009-8 সালে বিএনপিকে পরাজিত করা হয়েছে ষড়যন্ত্র করে, তার প্রমাণ এবং 2009 সালে 22 জানুয়ারি উপজেলা নির্বাচন হলো। সেই উপজেলা নির্বাচনের সময় বিএনপি এবং জামাতের অধিকাংশ উপজেলা চেয়ারম্যান জয়লাভ করেছিল। প্রথম ধাপ, তৃতীয় ধাপ পর্যন্ত 2009 সালে 2008 সালের 29 ডিসেম্বর যেখানে মাত্র 29টি আসন ছিল, সেই বিএনপি মাত্র 2 দিন পরে নির্বাচনে প্রায় উপজেলাগুলি বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছিল। এখানে শুধু শেষ না, 2013 সালে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে সারা বাংলাদেশের হাজার ভোট শুধু নয়, গাজীপুরে 1,07,000 ভোটের ব্যবধানে সেদিন বিএনপি জয়লাভ করে প্রমাণ করেছে 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচন ছিল শান্তিপূর্ণ, ত্রুটিপূর্ণ এবং সাধারণ নির্বাচন। এরপর থেকে আমাদের শুরু হয়েছে, কষ্টের জীবন আমাদের শুরু হয়েছে। একের পর এক মামলা দেওয়া হলো, আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। একের পর এক মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হলো। আমাদের লক্ষ লক্ষ মানুষের মামলা দেওয়া হলো। আমরা লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেলাম। আমরা কয়েকবার করে আমরা কারাগারে গেছে, ইলেকট্রিক শক দেওয়া হলো, হাত পা ভেঙে দেওয়া হলো, চোখ উপড়ে ফেলা হলো, পা ভেঙে দেওয়া হলো। নির্মম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করেছি। আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের কত মানুষ হারিয়ে গেছে, আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন সাবেক সংসদ সদস্য, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি সাংগঠনিক সম্পাদক, ইতিহাস থেকে আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন, আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর চৌধুরী আলম আমাদের মাঠ থেকে গুম হয়ে গিয়েছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এমপি হুমায়ুন ভাই এমনি ভাবে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারপরও বিএনপি নেতারা কিন্তু রাত পর ছেড়ে যায়নি। একদিকে গুলি হয়েছে, একদিকে গুম হয়েছে, অন্যদিকে খুন হয়েছে, একদিকে কারাগারে গেছে, কারাগার থেকে জেলে এবং এইভাবে আমরা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। দীর্ঘদিনের নির্যাতনের পরও বিএনপি থেকে কোন ধরনের বড় ধরনের কোন নেতা বা কোন কর্মী নির্যাতনের ভয়ে অথবা লোভে পড়ে অথবা ক্ষমতা লোভে কেউ কিন্তু আমাদের দিকে যোগদান করেনি। এটা সবচেয়ে বিএনপি বড় চাঞ্চল্যতা। এইভাবে কত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, এখানে শফিকুলকেও হত্যা করেছে। এখানে আমাদের এই আন্দোলনের কিছু আমি যখন গ্রেপ্তার হয়ে গেলাম হাইকোর্ট থেকে, তখন আমাদের বেড়া পৌরসভার মধ্যে আমাদের যুবদল ইলিয়াস সম্ভবত তার বাবাকে সেদিন পিটিয়ে হত্যা করা হয়েছিল। এমনিভাবে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের মাঠ থেকে হারিয়ে গেছে আমাদের অত্যন্ত প্রিয় রহিত ভাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এগুলো আমি বিশ্বাস করি না। রহিত ভাই যদি প্রতিদিন পালিয়ে না থাকতো, তার ভিতরে টেনশন কাজ না করতো, কখন আমাকে ধরে নিয়ে যাবে, কখন গ্যাস চলবে, কখন পুলিশ চলবে, কখন আমার নির্যাতন হবে, এইভাবে চিন্তা না করতেন। এই ভাই আমাদের মালিক থাকতে পারতেন। সেই রহিত ভাই ফাঁকাদের চলে গেলেন। এই সরকারের নির্যাতনের কারণে আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন আমাদের প্রিয় রূপ ভাই সেই আন্দোলনের মধ্যে আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন। এইভাবে শত শত মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করছে। তার মধ্যে ছাত্রদের সর্বশেষ কোটা সরকার আন্দোলনের কারণে সারা বাংলাদেশের মানুষ যেখানে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, দ্রব্যমূল্যের উদ্যোগতে ভোট চুরি, ভোট ডাকাতি, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া, ব্যাংক থেকে টাকা পাচার করা, বিদেশে সেই টাকা পাচার করা, নিজের টাকা পাচার করা থেকে জনমাধ্যমের মধ্যে দেখো সৃষ্টি হয়েছিল। তারই বৈঠকা হিসাবে আমরা 5ই আগস্ট আমরা এই সরকারের হাত থেকে পরিত্রাণ পেয়েছি। প্রিয় বন্ধুরা ভাইরা, আজকে বড় পরিতাপের বিষয়, এই আন্দোলনের পর একটা গোষ্ঠী এখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপি রাজনীতিকে বা বিএনপিকে প্রতিপক্ষ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি তো বিভিন্ন মিডিয়ায় কথা বলি, সেখানে মিডিয়া বলেছে দেখেছি, তাই আমি বলার চেষ্টা করেছি। আমার সাথেও তারা বলেছে, আমিও তাদের তথ্য করেছি। আমরা আন্দোলন করেছিলাম 90 সালে, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, গ্রন্থ উদ্ধার করার জন্য একটি নির্দিষ্ট ক্রসকে সামনে রেখে আমরা আন্দোলন করেছিলাম। 90 আন্দোলনের পর আমাদের জাতীয় বীর উপাধি দেওয়া হয়েছিল। ব্যক্তিগত 90 আন্দোলন আমি শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম। আমরা আন্দোলন সফল হওয়ার পর জাতীয় নেতৃত্বদের কাছে আমরা ক্ষমতা বা তাদের কাছে আমরা আমাদের সমস্ত অর্জন তাদের হাতে আমরা তুলে দিয়েছিলাম যে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ ঠিক করেন কিভাবে দেশ চলবে, কিভাবে নির্বাচন হবে, কিভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সেদিন কিন্তু উপদেষ্টা হইনি, আমরা সেদিন কিন্তু উপদেষ্টার নাম বলিনি, আমরা সেদিন কিন্তু দেশ পরিচালনার জন্য আর আমরা চাইনি। আজকে এমন ভাবে বলা শুরু হয়েছে, আমি কষ্ট করেছিলাম, আমি এর বিপক্ষে বলছি না। 17 শহীদদের আবু সাহেব থেকে শুরু করে প্রায় 1000 মতো বিভিন্ন নারী, পুরুষ, বাচ্চা, শিশু সহ যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা এই যে অর্জন করেছি, এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যে একক কোনো দল, একক কোনো গোষ্ঠীর জন্য এই অর্জন হয়নি। কিন্তু আজকে আমাদের বিএনপির মতো একটি বৃহৎ দল, যে দলের সবচেয়ে বেশি মারা গিয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এই দলের নেত্রী দিনের পর দিন কারাগারে থেকেছেন বিনা কারণে, যে দলের নেতা যার বাবা জীবন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার প্রিয় দিকে আসতে পারেনি, সেই দলকে আজকে বিভিন্নভাবে বিতর্কিত করে বলা হচ্ছে বিএনপির এখানে কোনো অবদানই নেই। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই সরকারের একজন উপদেষ্টা বিগড়া শাখা হোসেন, উনি স্বরাষ্ট্র দায়িত্বে ছিলেন, একদিন দেখি হঠাৎ করে বলছেন 20 বছর ধরে আন্দোলন করতে কিছুই করতে পারেননি, ছাত্ররা আন্দোলন করেছে, এখন তাই নিয়ে আপনারা লোকমতি শুরু করেছেন। যারা তারেক রহমান দেশে আসবেন তার জন্য ছাত্র দোকান গিয়ে চাঁদাবাজি শুরু করছেন, নির্দেশ জনকে পিটিয়ে দেন। আমি পরিষ্কার করে
তার জন্য বলছিলাম এই বক্তব্য আপনাকে প্রত্যাহার করতে হবে, শুধু প্রত্যাহার মানতে হবে। আরেকটা কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রী আপনাকে এখন শ্রদ্ধা করি, আপনি দেশে ফিরে আসুন, অথবা আপনার দলের লোকজনকে দিয়ে আবার সংগঠন করুন, সামনে আপনি এগিয়ে আসুন। আমি পরিষ্কার করে বলেছিলাম এই বলার অধিকার এখনো আপনার হয়নি। রক্তে দাগ মুছে যায়নি, কবরের মাটি শুকায়নি, আপনি এই কথা বলতে পারেন না। এই কারণে আপনাকে মাফ করে পর্যায় করতে হবে। পরদিন ছাত্ররা মিছিল করেছিল, উনি পর্যায় করতে বাধ্য হয়েছে। আজকে অনেকেই বলা শুরু করেছে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করা হচ্ছে। বিএনপি নেতা আগামী রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আপনাদের আহ্বান রাখছেন, কোন দখলবাদী চলবে না, পুকুর দখল চলবে না, ঘাট দখল চলবে না, মানুষের অবিচার করা যাবে না। এমনকি যারা আপনার পুকুর দখল করে নিয়ে মাছ চাষ করেছে, আপনাকে যারা আপনার অধিকারকে বঞ্চিত করেছিল, তারপরেও তার নির্দেশ এখনো সময় আসেনি। আপনারা আইনের মাধ্যমে আগান, আইন হাতে তুলে নিতে নিষেধ করেছেন। তারপরে কিছু কিছু জায়গায় কিছু কিছু নেতৃবৃন্দ এই সমস্ত অপকর্মের সাথে কেউ কেউ জড়িত আছেন, কেউ কেউ জড়িত আছেন, তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এত কষ্ট এত নির্যাতন ভোগ করার পর গুটি কয়েক মানুষের স্বার্থের কারণে এই অর্জন আমরা বিসর্জন দিতে পারবো না। আবার অনেকে দল ভারী করার জন্য আওয়ামী লীগের রাজনীতি যারা করেছেন, যারা আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি ভেঙে অত্যাচার করে নির্যাতন করেছেন, দল ভারী করার জন্য তাদেরকে দলে ফেরানোর চেষ্টা করছেন। সাবধান, সাবধান। ওই সমস্ত লোকজনকে যারা দলে ফেরাবে, ওই সমস্ত লোকজন তো বিএনপি করতে পারবেই না। যে নেতা ফেরাবে, যত বড় নেতা হোক না কেন, এই দল করার সুযোগ তার থাকবে। কারণ আমাদের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সততা, তার দূরদর্শিতা, তার রাষ্ট্র পরিচালনা সব কিছু মিলে দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, শ্রদ্ধা করে বলেই 91 সালে বিএনপি সংগঠিত দল ছিল না, দেশপ্রেমী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় পাঠিয়েছিল, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। আর দেশপ্রেমী বেগম খালেদা জিয়া তার দক্ষতা দিয়ে, তার স্বাধীনতার মধ্য দিয়ে এদেশের মানুষের আস্থা অর্জন করেছে, এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে সেইখানে দেশের মানুষ দেশপ্রেমী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, তার প্রচার করে ভালোবাসা বিশ্বাস। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সারা পৃথিবী তন্ন তন্ন করে এই সরকার ফিরেছে। এত অপবাদ, এত দুর্নাম, যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল বিএনপি, তখন দেশের পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে তারেক রহমানকে আরো করে সেই এর মতো চৈত্রের মতো বা ব্যঙ্গ করে তারেক রহমানকে দুর্নীতির ভর পুত্র বলে তাকে সেদিন চিত্রিত করা হয়েছিল। কিন্তু তারেক রহমান ওই শান্তিদের কিছুই করেন নাই, তার গ্রেপ্তার করেন নাই, কারোর বিরুদ্ধে মামলা দেননি। এই ধারাবাহিকতায় এই দীর্ঘ 2007 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত তারেক রহমানের নামে কত ধরনের অপবাদ দেওয়া হয়েছে। অর্থ কেন্দ্র থেকে দিনের টাকা চুরি করে খাওয়া থেকে শুরু করে কত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করেনি। বারবার বলেছি, এতিমের টাকা দেশপ্রেমী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান চুরি করে খাওয়ার জন্য তাদের জন্ম হয় নাই, তাদের জন্ম হয়েছে লক্ষ লক্ষ এতিমকে সহযোগিতা করা, তাদের মতো ভূমিকার জন্য। তাই আজকে সব প্রমাণ হয়েছে যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা নিষেধ ছিল। কোন বাংলাদেশের মিডিয়া প্রচার করতো না, কোন পত্রিকা লিখতো না। তখন প্রথম নিষিদ্ধ হলো, আমি সর্বপ্রথম আমার নিজের এলাকায় আমার শাহপুর প্রাইমারি স্কুলে হাজার হাজার মানুষ শিক্ষা পেতে অংশগ্রহণ করেছিল। আমি ওনাকে বলেছিলাম হঠাৎ করে ফোন দিয়ে, ভাইয়া আপনি একটু কথা বলেন, চারদিকে পুলিশ, যদি আমি পুলিশের মধ্যে পারমিশন দিতাম না। তাই আমার বক্তব্য শুরু হলো, পুলিশ তো হস্তগিত, তাই কারণ তাই আমার বক্তব্য যেখানে প্রচার করা হবে সেখানে লাঠিচার্জ করা হবে, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ তাই আমার বক্তব্য প্রচার শুরু হলো, পুলিশের চারদিকে তারা দৌড়াদৌড়ি শুরু করলো। কিন্তু যেহেতু আমার এলাকার আমার অবস্থান সমস্ত বুঝল,
এবং প্রশাসনের লোকজন অন্তত আমাকে ওইদিকে সম্মান করতো, তারা কিন্তু সেদিন সেই বাধাটা দিতে আসে নাই। তারপর থেকে তাই যখন বক্তব্য দিত প্রচার করতে পারতাম না আমরা টেলিভিশনে, কিন্তু 5 তারিখে যখন এই ফ্যাসিস্ট সরকার পতন হলো, আমরা বাংলাদেশের প্রতি দেখলাম তারেক রহমানের বক্তব্য প্রচার হচ্ছে, প্রচার হচ্ছে। তার মানে তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল, এটা ছিল মিথ্যা। মিথ্যা ছিল বলে এই সরকারি সরকার দেওয়ার পর বর্তমান নিরপেক্ষ সরকার দেশের খালেদা জিয়া এবং তারেক রহমানের বক্তব্য নিজেদের কাছেও তার প্রত্যাহার করে নিয়েছেন। প্রিয় বন্ধুরা, ভাইরা আমার, এখানে তো অনেকে বক্তব্য না শুনে চলে গিয়েছেন, অনেকে যেতে পারেন, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটি কথা বলতে হবে, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি। মনে করেছেন সাথিয়ার মাঠে এসেছেন, হাবিব ভাই এসেছে, সালাদ রহমত নিয়ে এসেছে, মুরুবা ভাই নিয়ে এসেছে, জ্যোতি ভাই নিয়ে এসেছে, আমার শফিউল আলম ভাই নিয়ে এসেছে, বন্ধ ভাই নিয়ে এসেছে, সিয়াজুল নিয়ে এসেছে, আশরাফ নিয়ে এসেছে। আমরা তো দেখিয়ে দিয়েছি, আমরা গিয়েছি, আমরা চলে গেলাম। এই চলে যাওয়ার এখনো কিন্তু সেই সুযোগ আমাদের হাতে নেই। সামনের দিকে আমাদের কঠিন যুদ্ধ, সেই যুদ্ধ আমাদের জয়লাভ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, এই দেশের জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণকে আপনার দেখে রাখতে হবে। এখানে আমি পরিষ্কার বক্তব্য বলি, আমি আহ্বায়ক হওয়ার পর এই সাথে আমি একটি সমাবেশ দিতে সম্মেলনে এসেছিলাম, যদিও পরবর্তী কমিটি হয়নি। সেদিন সাথিয়াতে উৎসাহ করেছিলাম, সাথিয়া রাজপথ সেদিন বিএনপির স্লোগানে মুখরিত হয়েছিল। কিন্তু তারপর তার কিছুদিন পর যখন সরকারের ভিতরে কিছু পরিবর্তন হলো, তখন আমরা সাথিয়াতে আর প্রোগ্রাম করতে পারলাম না, এমনকি আমরা কালিয়াপুরে প্রোগ্রাম করতে পারলাম না। এই এলাকার একজন নেতা, যিনি আওয়ামী লীগের নেতা, অনেক বড় পর্যায়ের নেতা এবং সরকারের অনেক উচ্চ পর্যায়ে ছিলেন, তারা এখানে আমাদের সমাবেশ করার অনুমতি দেন নেই। আজকে বলতে চাই, 14 নেতা বড় ভাই, আপনি কোথায়? আজকে কোথায়? হ্যাঁ, এটি হওয়ার অপকর্ম করলে, অন্যায় করলে, মানুষকে জোর করে মুখ বন্ধ করে রাখলে এক সময় মানুষ মুখ খুলবেই, হবে। আমার গ্রেফতার করা হবে, একাধিকবার গ্রেফতার করা হয়েছে। আমি এত বড় নেতা না, আমি বিএনপির সামান্য একজন কর্মী। এই সরকার, বর্তমান ফ্যাসিস্ট সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছিল 4 বছরের এবং নির্বাচনে আমাকে অযোগ্য ঘোষণা করেছিল। আমি আত্মসমর্পণ করি নাই, করেছিলাম আমি সরকারকে মানি না, তার আইনকে মানি না, তার আদালতকে মানি না, তার বিচার মানি না। আমি আত্মসমর্পণ করে পালন আমাদের ধরে নিয়ে যান। আপনারা দেখেছেন, আমি ছিলাম, সমাবেশে ছিলাম, মঞ্চে ছিলাম। এরপর আরেকটি মামলা আমার বিরুদ্ধে হলো। মামলা হাইকোর্ট শুরু করে আমাকে 6 নভেম্বর হাজির হতে বললো। আমাকে বললো যে ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আমি হাইকোর্টে উপস্থিত হলাম না। আবার বললো 8 তারিখে আমি গেলাম না। 8 তারিখে মহামান্য আদালত বাংলাদেশের পুলিশ আইজিপিকে নির্দেশ দিল যে কোনো ভাবে আমাকে গ্রেফতার করে হাইকোর্টে হাজির করতে হবে। আমি বললাম আমাকে হাজির করার দরকার নেই। দেশটি বেগম খালেদার পক্ষে আমি কথা বলেছিলাম, তাই তো আমরা পক্ষে কথা বলেছিলাম। ঢাকা 2000 যখন মিথ্যা ভাবে দুদক সাজা দিয়েছিল, তার বিরুদ্ধে কথা বলেছিলাম। দেশটি বেগম খালেদাকে বিদেশে যেতে চান না, বিদেশে যাওয়ার অনুমতি দেন, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নেন, 2000 মিথ্যা মামলা প্রত্যাহার করে নেন। আমি নিজের থেকে গিয়ে হাজির হব। সরকার আমার কথা শোনেনি, পরবর্তী আমাকে গ্রেফতার করলো, আদালতে হাজির করা হলো। আমার সময় টেলিভিশনের বক্তব্য দেখানো হলো, প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্য দেখানো হলো। দেখানোর পরে আমাকে বলা হলো, আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি সেদিন বলেছিলাম, মহামান্য আদালত, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছে এই সব কথা আমি বলছি। আবারও ঘোষণা করতে চাই, এইভাবে যদি কোনো বিচারক দেশটি বেগম খালেদা জিয়া তারেক রহমান নামে মামলা দেয়, মিথ্যা সাজা প্রতিবাদ করতেই থাকবো।
100 বছর জেল হলেও আমি করি বন্ধুগণ। 5 বার জেল খেটে জেল মিনাতে বেরে প্রথম দিন এসে আমি লন্ডনের একটি মিডিয়াতে বলেছিলাম, তারপর ফেস দ্য পিপল হাসিনা ডেভিড বাংলার প্রতিটি প্রোগ্রামে বলেছে এই সরকার বিদায় হবে, বিনা ভোটের সরকার একতরফা নির্বাচন করেছে। অনেকে আমার কথা বিশ্বাস করতে চায়নি। আমি সেখান থেকে যতগুলো মিডিয়াতে গিয়েছি আমি বলেছি আর কোনদিন আওয়ামী লীগের আমলে আমি এই মিডিয়াতে আসবো না। আমাদেরকে তাকে কি বলেন হ্যাঁ আসবো না। লাস্ট আমি চ্যানেল আয়ে গিয়ে চ্যানেল ডান পাশে বলে বিরোধী দল, বাম পাশে বলে সরকার দল। আমি জিল্লুরকে বললাম, জিল্লুর আমি আর কোনদিন ডান পাশে বলবো না, আমি এরপরে আসলে বাম পাশে বলবো। আওয়ামী লীগের এমপি ছিলেন, আল্লাহ রহমতে এই যে তারপরে গেলাম কয়েকদিন আগে দেখেছেন আমি বাম পাশে বলবো। কতখানি নিজের প্রতি কনফিডেন্স ছিল যেই সরকার চলে যাবে আমি বাম পাশেই বলবো। সর্বশেষ প্রথম শহীদ বীরুত্তম আবু সাইদ যখন বুক করে দিল, বন্দুকের সামনে হত্যা করলো, শহীদ করলো, সেদিন আমার সর্বশেষ আমি আত্মগোপনে যাওয়ার আগে বৈশাখী টেলিভিশনের প্রোগ্রাম ছিল, রক্ত ছিল। ওই দিন আমি বলেছিলাম এই হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি হয়ে প্রধানমন্ত্রী, 2 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নম্বর আইজিপি, 4 নম্বর মোহাম্মদ কাদের আইন সরকার, ওই এলাকায় এসপি এবং ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত তারা। তখন তো ক্ষমতা পরিবর্তনের তখন আবাস আসেনি, আমি বলেছিলাম দায়িত্ব নিয়ে নিলাম। আমরা তখনকে বললাম ইহার জগতে আওয়ামী লীগের এমপি হিসাবে আপনার সাথে আমার দেখা পাবো হয়েছে, তাই বিশ্বাস ছিল। তাই এই আন্দোলনের ছাত্ররা আন্দোলন করেছে, তাদের আন্দোলনের প্রথম থেকে সমর্থন দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। বলেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান লন্ডন থেকে বারবার নেতা কর্মীদেরকে বলেছে তাদের পাশে থাকেন, আমরা আন্দোলনটাকে মানে একেবারে সর্বব্যাপী করার জন্য, অথবা আন্দোলনটা আমাদের উপর চাপে দিতে না পারে জামাত বিএনপি বলে সেইখানে আমাদের সন্তানরা মিছিলে গেছে, পিছন থেকে সমস্ত কাজ করেছে। বিএনপি ছাত্ররা নেতা, নামধারী নেতা, তারা শুধু যায় নাই, পরবর্তী আমরা সমর্থন দিয়েছিলাম আন্দোলনকে সবার করলাম। আজকে বলা হচ্ছে আমরা কিছুই করছি, আমরা যদি কিছু না করবো। এই আন্দোলনের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি, ছাত্র দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, প্রায় 200 মতো। এর আগে মারা গেছে 170 জন। তাহলে আমাদের এই সমস্ত নেতাগুলো কেন জীবন দিল, কেন শহীদ হলো, আমাদের 7,000 লোককে কেন গ্রেপ্তার করা হলো? এই সরকার ভেবেছে ছাত্ররা যতই আন্দোলন করবে না কেন, বিএনপি যদি তাদেরকে সমর্থন না দেয় তাহলে আন্দোলন সফলতা তার পথে পৌঁছাবে না। অতএব বিএনপিকে গ্রেপ্তার করো, বিএনপিকে হত্যা করো। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সরকার চেষ্টা করেছিল ছাত্রদের আন্দোলন দমিয়ে দিতে, কিন্তু আল্লাহ রহমত পাপ করেছে। পাপের কারণেই পুরা পদ্ধতি আবার পুনর্বহাল করলো। পুনর্বহাল বাতিল করেছিল, এটা যদি পুনর্বহাল না করতো তাহলে ছাত্ররা মারা যেত না নাকি? 18 সালে সংস্কার চেয়েছিল 0 কোটা, বাতিল করে একটা সংস্কার 20 বছর লেগে করতো, ছাত্ররা মাঠে আসতো না। আবার এবার যখন করে বাতিল করলো, ছাত্ররা মাঠে আসতো। তারপরে আপিল করলো, সংক্ষিপ্ত রায় যদি না দিয়ে প্রথমেই পূর্ণাঙ্গ রায় দিত তাহলে এত জীবনানি হতো না, তাহলে ছাত্রের ঘরে ফিরে যেত, 7% সংস্কার মেনে চলে যেত। কিন্তু সরকার করছে পাপ এবং তাদের যে দুর্নীতি, এই যে শত কোটি টাকা দুর্নীতির আদি সেই দিন থেকে দুর্নীতি আত্মা থেকে শুরু করে এইটা ঢাকার জন্যই তারা এই কোটাটাকে সামনে নিয়ে এসে আবার পুনর্বহাল করে আন্দোলনটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। মানে ওই যে দুর্নীতি প্রকাশ হচ্ছিল সেগুলোকে বন্ধ করার জন্য। কিন্তু আল্লাহ চায় বান্দা সেটা ফিরাতে পারে না, যে কারণে তারা কোটাকে এই আন্দোলনের দীর্ঘস্থায়ী করতে চাইলো। প্রত্যেক স্কিমের বিরুদ্ধে বিশ্ব শিক্ষা নামলো, তারা সেদিন শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বললেন আন্দোলন করুন, দেখি কতখানি পারে। যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমি এই যে অহমিকা, এই সমস্ত জিনিস ক্ষোভ এক জায়গায় হওয়ার মধ্য দিয়ে 5ই আগস্ট এই সরকারের পতন হয়েছে। আমি 28শে জুলাই বলেছি, সরকারকে উদ্দেশ্য করে, প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে বলেছে, আল্লাহর আসমান থেকে সিদ্ধান্ত হয়েছে আপনি 15ই আগস্ট শোক দিবস পালন করতে পারবেন না।
মানব নাটক দিবস পালন করবো, আনন্দ দিবস পালন করবো। এটা দেখার দরকার নেই জাতির সামনে সমাজে একটা নির্ভুল সরকারের রূপরেখা প্রণয়নের কথা বলে আমরা বিদায় হন। তা না হলে আপনার কোনো অবকাঠামো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, যে সমস্ত নাম ফলক আছে একটিও থাকবে না। এমনকি আমি পাত্র দেওয়ার সময় যখন এই পারে থেকে ভাগ করতো, ওই পারে থেকে ভাগ করতো, আপনার অর্থপ্রদানের কারণে সেগুলো মানুষ গুড়িয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিবে। তাই সময় আছে আর নির্যাতন না করে মৌদা হস্তান্তর করার ব্যবস্থা করেন। আমি কথাগুলি লম্বা করলাম কেন জানেন? জানেন এত কষ্ট, এত নির্যাতন সহ্য করার পর আজকে একটা স্লোগান দেওয়ার চেষ্টা করছে অনেকেই। কি স্লোগান জানেন তো আপনারা? স্লোগান দিচ্ছে নৌকা ধানে শেষ, দুই সবের একই বিষ। আমি এখানে বলে যেতে চাই নাউজুবিল্লাহ, শুধু না, এই স্লোগান যারা দিবে, যেখানে দিবে সেখানে ওকে ধরে কালো কুত্তা পারলে কালো কুত্তারে খাবেন, লাল কুত্তা পারলে লাল কুত্তারে খাবেন। আর হুঁশিয়ার করতে চাই, খবরদার এই স্লোগান দিবেন না, আমাদের রক্তে আগুন জ্বলে যাবে। এত কষ্ট আমরা এই জন্য করেছি। নৌকার সাথে তুলনা করবেন, নৌকার সাথে তুলনা করবেন, খবরদার। পরিকল্পনাভাবে কেউ বলার চেষ্টা করছে, এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, যত ষড়যন্ত্র করুক না কেন, যত উপাধি বিএনপি দিক না কেন, বিএনপি 2-4 জন কর্মী বিভ্রান্ত হতে পারে, বিভ্রান্ত কর্মী থাকতে পারে, কোটি কোটি বিএনপির নেতাগুলো তারেক রহমানের নির্দেশ হক করে পালন করবে। সামনে থেকে নির্বাচন হবে, অনেকে স্বপ্ন দেখছেন, অনেকে স্বপ্ন দেখছেন বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে পরাজিত করে কেউ করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন। এই চিন্তা করা থেকে দূরে থাকতে হবে। আর সরকারের পক্ষে থেকে কিছু লোকজন এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত, নির্বাচনের মাঠে তারা রাখতে হবে। তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ দেশের আগামী দিনে নির্বাচন করতে পারবে না, করতে হবে। কেন করবে? তারা 2008 সালে মন্দির ফখরুদ্দিন সহযোগিতা করেছিল, 2014 সালে এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, একটা নির্বাচন করেছে। 2018 সালে রাতের বেলা ভোট করেছে। আমি 2018 প্রার্থী ছিলাম, আমি গণতন্ত্র আন্দোলন পত্রিকার তাকে তোলা পিছতে হয়েছি, আহত হয়েছি, মাসের পর না বছরের পর বছর আমি হাসপাতালে কাটিয়েছি। সেই আমাকে সর্দি মারতে নির্বিচারে গুলি করা হলো, আল্লাহ রহমতে গুলি আমার করে লাগে, কিন্তু আমাকে ক্ষত করা হয়েছিল। হেলিকপ্টার চলবে ঢাকা দিকেছিলাম। আমাদের ভারত ছিলাম যারা তারেক রহমানের কেস নদীর অপরে গুলি করা হয়েছিল, হেলিকপ্টার কেউ ঢাকা ছিল। কি অপরাধ ছিল আমার, কি অপরাধ ছিল আমাদের নেতাদের। এই নির্বাচন 10 দিন থেকে শুরু হয়েছে। পৃথিবীর ইতিহাসে আমি বারবার বলেছি, কোন এতগুলি প্রার্থী পৃথিবীর ছোট্ট দেশ আমি হিসাব করি, এতগুলি প্রার্থী আহত হয় নাই, কর্মীরা আহত হয়েছে, হয়তো নেতারা আহত, প্রার্থী আহত হয় নাই। আমরা 50 জন মতো প্রার্থী আহত হয়েছিলাম মির্জাপুর আলমের বাড়ি। এই নির্যাতনের আমলে 2024 সালে আমাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি। আমাদের পার্টি আবার বন্ধ করে গেছিল। একটা নাম দিয়ে পুলিশ পাহারা দিত। সেই আমেরিকার নির্বাচনে আসার জন্য আহ্বান জানান, সাবধান। এই দেশের ছাত্র সমাজ ওই আবু সাইদের যারা রক্ত দিয়ে আবু সাইদ শুরু করেছিল, সেই রক্ত যেন অব্যাহত আছে। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকারী ছাত্র সমাজ আর পুলিশ রাখতে দিবে না। এত সহজ, এত সহজ, এত সহজে ভুলে গেলেন, ভুলতে তো পারেনি আপনারা। কারণ আপনারা তো সেই আহত হন নাই, সেই যাত্রা নির্মম যাত্রা নির্যাতন আপনারা ভোগ করেন নাই, যে কারণে আজকে আপনাদের মুখ দিয়ে বেড়ে আসবে। আমি রাজনীতি করি, আমার ছেলে শুধু রাজনীতি করে, ওকে গ্রেপ্তার করা হলো। এইবার গ্রেপ্তার করার পরে নিয়ে কয়েকদিন শুয়ে বললাম না, তারপর প্রতিদিন ইলেকট্রিক শক দেওয়া হতো,
এবং রাতে নির্যাতন করা হতো, বিভিন্ন বাড়িতে বাড়িতে নিয়ে থাকে আমাকে কিছু বের করার জন্য নির্যাতন করেছে। যদি কি আমার ছেলে শুধু যুবদলের নেতা সারাউদ্দিন, নীরব এবং অনেক সিনিয়র ডাক্তার নূর কিভাবে তাদের উপর নির্যাতন করেছে সিনিয়র নেতা কে করেছিল? এই টিভি হারুনেরা। হারুন কোথায় আজকে? কোথায় বেঞ্জির, কোথায় আজিজ? তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা এর থেকে শিক্ষা নিতে চাই। আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। আমাদের বিরোধী জাতীয় সরকার পরিচালনা করবেন। আমাদের বিরোধী জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের একমাত্র নেতা, যার দ্বারা সম্ভব একটা আন্তর্জাতিক নির্ভরশীল বাংলাদেশ এবং শিল্প নির্ভরশীল বাংলাদেশ এবং শান্তিপূর্ণ দেশ গঠন করার আমি মনে করি তারেক রহমানের পক্ষেই সম্ভব। আজকে তারেক রহমান তো বিএনপি নেতা না, আজকে তারেক রহমান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাই পরিণত হয়েছেন। শুধু তাই না, তারেক রহমান যদি দেশে ফিরে আসবেন, এই বিশ্ব নতুন আরেকটি ইতিহাস দেখবে, আরেকটি গল্পটা সামনে নিয়ে আসতে পারবে। সেটা তারেক রহমান যেদিন আসবেন, সেদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার না, শত শত না, লাখ লাখ না, অন্তত 1 থেকে 1.5 কোটি মানুষ তারেক রহমানকে বিমানবন্দর অভ্যর্থনা জানাবে। আর তাড়াতাড়ি ভালো দেখবে, এই পৃথিবীতে একজন নেতা আছেন যার নাম তারেক রহমান, বাড়িদার বাংলাদেশ। সেই ইতিহাস রচনা হবে। এই সমসাময়িক পৃথিবীতে দেশ নীতি বেগম খালেদা পরে জনাব তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেত্রী, অথচ তাকে কতভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। উনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, ওনাকে সরকার ধরে নিয়ে গেল, ওনাকে লাঠিপিটা করা হলো, একটি পর্যায়ের উপর থেকে ফেলে দেওয়া হলো, ফেলে দিয়ে তার মাথার হাড় ফেলে দেওয়া হলো। কি অত্যাচার নির্যাতন করেছে। আজকে সেই তারেক রহমানকে এই সরকার কত প্রচারণা করেছে। তারেক রহমান দেশে আসবে, আওয়ামী লীগের দেশে আসতে পারবে না। প্রধানমন্ত্রী হবে, শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। পৃথিবীর ইতিহাসের নির্মম নিষ্ঠুর পরাজয়। এই হেলিকপ্টার উঠে দুপুরের খাওয়া করতে পারেন নাই, হেলিকপ্টারে বিদেশ চলে যেতে। পৃথিবীর কোন চ্যালেঞ্জ গ্রহণ করছে না, কোন চ্যালেঞ্জ গ্রহণ করছে না। এটা কত নির্যাতন কষ্ট, এই কষ্ট এই জন্য নির্মম অত্যাচার করেছে। আজকে আমি তাই এখানে শেষ কথা বলতে চাই, মোদী সরকারকে বলতে চাই, বাংলাদেশের এই গণহত্যাকে প্রধানমন্ত্রীকে ভারত থেকে বের করে দেন। আমি প্রধানমন্ত্রী থেকে বলতে চাই, আপনি যেদিন প্যারিসে বলেছিলেন বাংলাদেশ নিয়ে বেশি খেললে আমরা কিছু করে রাখবো না, আপনি বললেন ওখানে বলে ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী নেতারা যাচ্ছে, মায়াখানা করছে, সামনাসামনি বসে অনেক ধরনের তারা ষড়যন্ত্র করছে। ভারত থেকে যদি পাঠিয়ে না দেন, আপনি হুঙ্কার দিয়ে বলুন, আমরা কিন্তু আমাদের কাজ শুরু করছিলাম। ভারতকে থেকে ভয় পাওয়া হচ্ছে নেই। আশপাশে কোন মালদ্বীপ পর্যন্ত ভারতকে এক টুকরো হিসাব করে না, মানুষ আছে। তাই আমি আজকে আর বক্তব্য না বাড়িয়ে, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে যারা অনেকে বক্তব্য দিতে পারেন নাই, এর সাথে আর অনেক নেতারা হয়তো আসতে পারেন নাই, আমি মনে করি যারা আসেন নাই কোনো কারণে কারণে যাই হোক না কেন, তাদেরকে আহ্বান জানাচ্ছে বাইরে থাকার কোনো সুযোগ নেই। যেমন বলি, যেমন লং জাম্পে জায়গার উপরে বাইরে 3 ফুট যদি আপনি লাভ দিয়ে ঘুরে যান, ওটা কিন্তু টেপ দিয়ে মাপা হয় না। তাই রাজনৈতিক দলের কাঠামোর মধ্যে না আসে, জেলা বিএনপির নেতৃত্ব না মানে, জেলা বিএনপি কর্তৃক যে কমিটি সেটিকে না মানে যদি কেউ মনে করতে চান যে হাজার হাজার লোক মিছিল করে প্রমাণ করবেন, কিন্তু সেই বিএনপি কিন্তু আসল বিএনপি হবে না। এই কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাকে সুস্থ করে সত্য বিদেশে চিকিৎসা দিতে পারেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরক, এখন থেকে আপনার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।